চলে আসে। আর তখন সে বলতে থাকে, কে আমার বাচ্চাদের নিয়ে গেছে? আমি ছাড়বো না। আমার সন্তানদের গায়ে হাত কে দিয়েছে? মাটি কাঁপছে কেন গো? ও মা গো, মাটিটা কাঁপছে কেন গো? ভূমিকম্প শুরু হলো নাকি? একটু বাইরে যাচ্ছি, মুখ হাত পা ধুয়ে তোদেরকে ভোজন করবো। কোথায় যে পালাবি? এটা বাবলস, এটা খেলা জিনিস না। বনমালীপুর নামের একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে অনেক পশু পাখিরা বসবাস করত এবং অনেক নানা ধরনের মায়াবী জীবও বসবাস করত। সেই জঙ্গলের একটি গাছের কুটুরে বাস করত একটি নাগিনী। তার নাম ছিল সঙ্গিনী। তার দুটো সন্তান ছিল। তারা দেখতে অনেক মিষ্টি ছিল। কি সুন্দর সুন্দর তাদের সবুজ রঙের চোখ। মা তাদেরকে হারাবার জন্য খুব ভয় করত। তাই তার মা তাদেরকে রেখে দিয়ে নিজে একাই সাপের রূপ ধরে খাবার সংগ্রহ করতে যেত। এমনই একদিনের কথা, তার মা নাগিন খাবার সংগ্রহ করতে গিয়েছিল। তখনই জঙ্গলে একবার তুফান চলে আসে। সেই তুফানের মধ্যে দিয়ে একটা অক্টোপাস চলে আসে এবং অক্টোপাসটা কিছুক্ষণ পরে বুঝতে পারলো সে জঙ্গলের মধ্যে পৌঁছে গিয়েছে এবং জলও শুকিয়ে গেছে। তখন সে বলল, আরে আরে, আমি এটা কোথায় পৌঁছেছি? এই তো দেখি একটা জঙ্গল। আমি ওই ভাড়ে থেকে একদম জঙ্গলে পুষতে গেছি যে, এখন আমি খাবো কি? ওই যে ওখানে গাছে কুটোর দেখতে পাচ্ছি, যাই যে দেখে আসি কিছু খাবারের ব্যবস্থা হয় কিনা। অক্টোপাস ওদিক দিয়ে যাচ্ছিল। তখন ওই গাছের কুটুরের মধ্যে একটি ছোট্ট ফুটো ছিল। তখন সে টুকি মেরে দেখছিল। তখনই সে দেখতে পায় সেখানে দুটো ছানা, তাও আবার সাপের। অক্টোপাস এই দৃশ্য দেখে একদম বেহুশ হয়ে পড়ে যায়। বেহুশ হলে চলবে না যে, কত ভালো ভালো খাবার, তাড়াতাড়ি যাই। বলে অক্টোপাসটি এক লাফ মেরে গাছের কুটুরে ঢুকে পড়ে। বাঁচাও বাঁচাও, গাছা আমাদেরকে আক্রমণ করেছে। কোথায়? বাঁচাও বাঁচাও। তোদেরকে এবার কে বাঁচাবে রে? আমার পেটটা তো ভোকে গুড় গুড় করছে। আজ তোদের দুটোকে একদম জমিয়ে খাবো। এই দিদি, এই দেখ দেখ, ওর মাথাটা কেমন দেখতে। এমন প্রাণী তো বাপের জন্য দেখে রে দিদি। এই কি বললি রে তুই? তোরা আমাকে নিয়ে মস্করা করছিস? ও দিদি গো, কি বললাম গো। ও দিদি, এবার কি হবে গো? অক্টোপাস তো খেপে গেছে। তোরা বড্ড চালাক। তোদেরকে আমি এইখানে খাবো না কু, তোদেরকে ওই যে ওই পাশে নিয়ে যেয়ে খাবো। চল। এই বলে অক্টোপাস মুখের মধ্যে দিয়ে একটি বাবলস প্রকাশিত করে। সেই বাবলসটির মধ্যেই দুটো সাপের ছানাকে বন্দি করে নেয়। ডুডুডুম। এরপর অক্টোপাস সেই বাবলসটিকে একটি লাথি মারতে মারতে গড়াতে নিয়ে চলে যায়। এরপর সঙ্গিনী নাগিনী ফিরে আসে নিজের বাসায়। তখন সে হতভম্ব হয়ে যায়, কারণ সেখানে তার ছানারা নেই। এ দেখে তো সে রেগে ফায়ার হয়ে যায়। আর তখনই সে নিজের আসল নাগ রূপে চলে আসে। আর তখন সে বলতে থাকে, কে আমার বাচ্চাদের নিয়ে গেছে? আমি ছাড়বো না। আমার সন্তানদের গায়ে হাত কে দিয়েছে? আমার বিষে তাকে একদম নীল করে দেব, ছাই করে দেব। এই বলে নাগিনী সাপ হয়ে যায় আর সাপ হয়ে মাটির নিচ দিয়ে প্রবেশ করে পাতাল দরজা দিয়ে যেতে থাকে প্রতিশোধের উদ্দেশ্যে। এদিকে লুসি পায়রা জঙ্গল দিয়ে শপিং করে বাড়ি যাচ্ছিল গুনগুন করতে করতে। সাজনকে ঘর জানা হে। তখনই সেখানকার মাটি কেঁপে যায়। মাটি কাঁপছে কেন গো? ও মা গো, মাটিটা কাঁপছে কেন গো? ভূমিকম্প শুরু হলো নাকি? এই কবিতর, তোকে আজকে আমি ছাড়বো না রে, ছাড়বো না। তোরা আমার ছানাদেরকে নিয়ে গেছিস না, এই নিয়ে। এরপর সঙ্গিনী নাগিনী একটা ফস করে ছবল মেরে দেয় কবিতরটাকে, আর কবিতরটা ওখানে বিষে নীল হয়ে যায়। ও মা গো! আর সঙ্গিনী নাগিনী ওদিকে পাতাল পথের দিকে আবার রওনা দেয়। আর এই দৃশ্যটা একটি ইন্দুর পাশে থেকে সবটা দেখে নিয়েছিল। তখন ওই ইন্দুরটি মনে মনে ভাবে এই নাগিনীকে আটকানো
বাঁচানোর কি উপায় আছে, কারণ এদিকে মুন্নি পাখি তার জলের কলস নিয়ে জল আনতে যাচ্ছিল। তখন এসে দেখে তার চাচাতো বোন ওখানে বিষে নীল হয়ে পড়ে আছে। ও মা গো, আমার বোনটা তো দেখে একদম বিষে নীল হয়ে গেছে। কে মেরেছে গো আমার বোনটাকে? তার যেন ভালো না হয়। আমি যাই, তাড়াতাড়ি মহারাজের কাছে যাই, যে একটা দেখি কি হয়। মুন্নি যখন যাচ্ছিল তখনই ওই ইন্দুরটি দেখতে পায়। ইন্দুরটি তখন মুন্নিকে বলে, ওগো মুন্নি, আমি সব জানি গো, এখানে কি হয়েছিল গো। এমন কি হয়েছে গো যাই তুমি বলতে একদম লস ভয় পাচ্ছ? হ্যাঁ, আর তোমার জানটা তো লাফাচ্ছে কেন? তবে আর বলছো কি, এখানে তো এক দুষ্ট নাগিনী এসেছিল, সেই তোমার বোনকে এভাবে বিষে নীল করে দিয়েছে, তাই আমার জানটা ধরম ধরম করছে। ওরে বাবা রে, তাড়াতাড়ি মহারাজের কাছে যাই, না হলে নাগিন তো সবাইকে মেরে ফেলবে। দাঁড়াও দিদি দাঁড়াও, আমিও যাবো তোমার সঙ্গে। এরপর এদুর আর মুন্নি দুজন মিলে যেতে থাকে মহারাজের কাছে। আর এদিকে অক্টোপাস সেই ছানা দুটিকে নিয়ে সেই বলের মধ্যে বন্দি করে একটি গাছের গোড়ালিতে রেখে দেয়। আর তখন এসে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, মুখ হাত পা ধুয়ে তোদেরকে ভোজন করবো, কোথায় যা পালাবি? এটা বাবলস, এটা খেলা জিনিস না। আর এদিকে ইঁদুর আর মুন্নি মহারাজের কাছে বিচার অভিযোগ করলো। মহারাজ, আমাদের জঙ্গলে যে একটা দুষ্টু নাগিনী সব পশু পাখিকে মেরে ফেলছে, আপনি একটা কোনো ব্যবস্থা করুন মহারাজ। কেন মেরে ফেলেছে? আমার নাম হচ্ছে জাম্বু, করে দেব কাম্বু। সে তো আমি জানি না মহারাজ, আপনি একটু আপনার জাদু আয়নায় দিয়ে দেখুন না। ঠিক আছে, জাম্বুরা। কি এই তো দেখছি অক্টোবরের নাগিনীর ছানা দুটোকে নিয়ে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে গো। এবার যে কি করি। হ্যাঁ, আমার নাম জাম্বু, এবার দেখ কি করি। মহারাজ, আপনাকে চিন্তা করতে হবে না, আমি ওই অক্টোপাসের কাছ থেকে ওই ছানাদের মুক্ত করে নিয়ে আসতে পারবো। তুই ওইটুকু এদুর হয়ে তুই আবার কি করবি? মহারাজ, আমি ছোট বলে আমাকে নিয়ে মস্করা করবেন না, আমি নিশ্চয়ই পারবো। আমি যে কাজ করি সে কাজ শেষ করেই ছাড়ি। যা, তোকে একটা সুযোগ দেয়া হলো। এদিকে ইন্দুরটি সেই অক্টোপাসের কাছে চলে আসে, আর সেই অক্টোপাসকে সে বলতে লাগলো, অক্টোপাস তাড়াতাড়ি যাও গো ভাই, ওইদিকে যে দুটো মুরগি ঘুরে বেড়াচ্ছে, তাড়াতাড়ি যেয়ে শিকার করো, তোমার এই লম্বা হাতে শিকার করতে পারবে তুমি, তাড়াতাড়ি যাও, নইলে তো পালিয়ে যাবে। আমি তোমার এই পাহারাদারদের ততক্ষণ নজরে রাখছি। আবার কি কথা বলছিস রে? আমি তাড়াতাড়ি চাই, ওই দুটোকে আগে ভোজন করব। এ দুটো তো আমার বন্দি, এ দুটো তো আমি যখন মন তখন খেতে পারি। এদিকে অক্টোপাস তিড়িম করে লাফাতে শিকার ধরতে চলে যায়। আর ইন্দুর এই সুযোগের সদ্ব্যবহার করে সেই বাবলসটিকে নিজের ধারালো দাঁত দিয়ে ফুটো করে দেয়, আর ছালা দুটো তার পেছন যেতে থাকে। আর এদিকে রাজামশাই যখন জঙ্গলে চেয়ারের মধ্যে বসেছিল, তখনই আবারও মাটি কাঁপতে শুরু করে। ওরে বাবারে, এসব কি হচ্ছে রে? মাটিটা কাঁপছে কেন রে? কোথায় গেলি রে তোরা? আমাকে বাঁচা রে। এই রাজা, দুষ্টু রাজা, তোরাই আমার ছানাকে কোথায় লুপাট করে রেখেছিস? তাড়াতাড়ি করে আমার ছানাদের বের করে দে, নইলে তোকে আজকে আমি জীবন্ত ছাড়বো না। ও গো নাগিনী গো, আমি তো তোমাদের ছানাকে কিছু করিনি গো। ওই অক্টোপাস আমাদের জঙ্গলে এসে তোমার ছানা দুটোকে নিয়ে গেছে, আমি পাঠিয়েছি গো ইঁদুরকে। ইঁদুর যদি পারে তাহলে নিয়ে আসছে, তুমি এখানে একটু বসো। আমার সাথে মস্করা হচ্ছে? ইঁদুর গিয়েছে আমার ছানাদের বাঁচাতে, আর আমার ছানাদের খেতে ওই অক্টোপাস কি করে শুকনো ডেঙ্গায় আসবে গো? ওই যে এ দুটো আসছে গো, মনে হয় ছানা দুটোও আনছে। বাবা, জানে লো এবার। এরপর নাগিনী যে তার ছানাদের জড়িয়ে ধরে। বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লাগছে একটু কমেন্টে বইলাছে। ঠিক আছে, লাইক সাবস্ক্রাইব যেন কইরা দিও। দেখা পালাই যায় না। টাটা বন্ধুরা, সাবস্ক্রাইব করে নিও। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। দেখো না বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে।
আমার না খুব ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে। অনেক দিন হলো বৃষ্টিতে ভিজি না। আমি একটু বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজি মা। না রে মা, বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজতে হবে না। বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। মনে হচ্ছে এবছর বন্যা হবে। বন্যা হলে কি অবস্থা যে হবে, আল্লাহর কাছে দোয়া কর যেন বন্যা না হয়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। বন্যা হলে যে আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে যাবে, আর আমরা ঘুমোতেও পারবো না। কি করে যে আমরা থাকবো। আল্লাহ, তুমি আমাদের রহমতের বৃষ্টি দাও। এই বৃষ্টি এবং বন্যা থেকে রক্ষা করো। হ্যাঁ, বাইরে তো আবার ঝড় বৃষ্টি হচ্ছে, আর এর মধ্যে তোর বাবা আবার বাইরে কাজ করতে গিয়েছে। কে জানে এত দেরি করছে কেন। জানি বৃষ্টিতে ভিজছে, কখন যে কি বিপদ হয় বড় চিন্তা হয়। আমি গিয়ে দেখি তোর বাবা আসছে কিনা। এদিকে মিচকে শিয়াল কিছু কচুর পাতা নিয়ে ভিজে ভিজে তার বাড়ি থেকে রওনা দেয়। ওই তো দেখছি লোকটা ভিজে ভিজে বাড়িতে আসছে। মাথায় আবার এতগুলো কচুর পাতা কেন নিয়ে আসছে? হ্যাঁ গো, এত দেরি করলে যে? তোমার সারা গা তো দেখছি ভিজে গেছে, আবার হাতে দা নিয়ে কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি ঘরে এসো দেখি। ঘরে এসে গামছা দিয়ে গাটা মুছে নাও, না হলে যে জ্বর এসে যাবে। বৃষ্টির ভাবটা তো ভালো দেখছি না। না বউ, এখন ঘরে বসে থাকলে চলবে না। বৃষ্টিতে খুবই হচ্ছে, মনে হয় এবছর বন্যা হবে। তাই ভাবছিলাম কিছু কলা গাছ আর কচুর পাতা দিয়ে একটা ভাসমান বাড়ি বানাবো। আমাদের বাড়িটা তো নিচু জায়গায়, তাই পানি উঠলে সবার আগে আমাদের বাড়িটাই ডুবে যাবে। তোমাকে যে লোকে পাগল বলবে। তুমি কি পাগল হলে নাকি? হ্যাঁ, কলা গাছ আর কচুর পাতা, সেই বাড়ি বানিয়ে আবার সে বাড়িতে আবার বসবাস করা যায় নাকি? বাদ দাও তো সব, তাড়াতাড়ি ঘরে এসো, পাগলামি করো না। এরপর মিচকে শিয়াল তার বইয়ের কোনো কথা না শুনে দাঁড়িয়ে কলা গাছ কাটতে চলে যায়। আরে আরে ও মিচকে ভাই, এই বৃষ্টির মধ্যে কলা গাছ কাটছো কেন? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তাড়াতাড়ি বাড়িতে যাও। ভাই, তুমি এতগুলো কলা গাছ কাটছো কেন? কলা গাছগুলো দিয়ে তুমি কি করবে? আরে ছিচকে, বন্যার জন্য প্রস্তুতি নিচ্ছি রে। এবছর যা বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে বন্যা আসবে। তাই কিছু কলা গাছ আর কচুর পাতা দিয়ে একটি ভাসমান বাড়ি বানাবো। আমাদের গ্রামটা তো অনেক নিচু, যদি জলের তলায় তলিয়ে গেলেও ওই কচুর বাড়িতে আমরা ঠাঁই নিতে পারি। এই যে দেখলে তো, বৃষ্টি থেমে গেল। একটু একটু বৃষ্টি তো হবে আষাঢ় মাসে, বলে কি বন্যা হবে? তোমাকে কি লোকজন পাগল এমনি এমনি বলে? কচুর পাতার বাড়ি বানাবে? কচুর পাতার বাড়িতে আবার মানুষ থাকবে? তোমার বুদ্ধির বড় অভাব পড়েছে গো মিচকে ভাই। বুদ্ধির প্রয়োজন হলে আমার থেকে একটু ধার নিও। আরে ছিচকে, তুই বিষয়টা উড়িয়ে দিস না হেসে। তাই তোকে বড় ভাই হিসাবে একটা উপদেশ দিচ্ছি। বন্যা হবে মনে হচ্ছে এবার, তুই আগে থেকে একটা প্রস্তুতি নে, না হলে তুই বড় একটা বিপদে পড়বি। এরপর মিচকে শিয়াল অনেকগুলো কলা গাছ কেটে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নিজের বাড়িতে পৌঁছয়। হ্যাঁ গো, তুমি এটা কি শুরু করলে গো? ভালো দেখিনি। তোমার জন্য তো দেখছি এবার গ্রামে আমাদের মান সম্মান বলতে কিছুই থাকবে না। কলা গাছ, এই কচুর পাতা, এগুলো দিয়ে কি পাগলামো শুরু করেছো তুমি? এগুলো বন্ধ করো। গিন্নি, তুমি অযথাই আমার ওপর রাগ করছো। তুমি এর কদর বুঝতে পারবে, সময় হোক তখন দেখো। আমি এই বাড়িটা বানালে আমাদের অনেক উপকার হবে। আমি এগুলো অযথা করছি না। হ্যাঁ মা, তুমি বাবার সাথে অযথাই রাগ করছো। বাবা যেটা করছে নিশ্চয় ভেবে চিন্তে করছে, আমাদের ভালোর জন্যই করছে। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। আমি তোমার সাথে সাথে সমস্ত কাজ করে দেব। আমি তোমার কাজে সাহায্য করব। ঠিক আছে, আমার কথা যখন তোমরা বাবা মেয়ে শুনবেই না, তাহলে তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। আমি আর একটা কথাও বলবো না। কিন্তু কি রাত্রিবেলায় যখন দাঁড়িয়েছিল উঠোনে, তখনই সেই পাগলা হাসিটি শুরু হয়ে যায়। কিন্তু দুঃখী ওই হাসির শব্দ শুনে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। দুঃখীকে ওই হাসি বশ করতে পারে না। পরের দিন সকালবেলা হয়ে এলো। দুঃখী তার মাকে বলল, মা মা, কালকে একটা কি ভয়ঙ্কর হাসি হচ্ছিল বারান্দায়। আমার খুব ভয় করছিল মা। কেমন হাসি? এইরকম করে হাসছিল। এ কি বলছিস দুঃখী? এরকম করে আবার কে হাসে? জানি না মা, কেন আমার খুব ভয় করছিল। মনে হয় ওটা একটা ভূত। আমরা তো এই গ্রাম থেকে এসেছি।
তাই হয়তো তুই ক্লান্ত হয়ে এইসব ভাবছিস। অত চিন্তা করিস না তো। এরপর দুঃখী সেখান থেকে চলে গেল। দুঃখী সারা দিন খেলাধুলো করছিল। ধুলো করতে করতে সাঁঝবেলা হয়ে আসে। দুঃখী তখন বাড়ির পথে রওনা দেই। তখনই হঠাৎ সেই ভয়ঙ্কর হাসি আবার তার পেছু করে। আর দুঃখী ওই হাসির শব্দ শুনে, ও মা গো, বাঁচাও! কি ভয়ঙ্কর হাসিটা! পালাই রে বাবা! ও মা, ওই হাসিটা আমার আবার পিছু করছিল। ধুত, তোর মাথায় মনে হয় ঠিক নেই। তোকে মনে হচ্ছে ডাবের জল খাওয়াতে হবে। সব সময় বেশি বেশি ভাবিস। না মা, আমি সত্যি বলছি। এরকম ভয়ঙ্কর হাসি। মেয়েটার যে কি হলো, সব সময় হাসিটাকে নিয়ে একদম পাগল হয়ে গেছে। দিদি একা একা কি বিড়বিড় করে কথা বলছো? আর বলো না দিদি, আমার মেয়ে কদিন ধরে একটা হাসির শব্দ শুনতে পায়। সেই শব্দ শুনে নাকি সে ভয় পেয়ে যায়। আমার তো মনে হচ্ছে আমার মেয়ের মাথায় কিছু হয়েছে। আমার তো খুব ভয় করছে দিদি। ও মা গো, কি সাংঘাতিক কথা গো! হাসি যে সে হাসি নয় গো। মানে তুমি কি বলতে চাও গো? গো দিদি, ও গো দিদি, তুমি আমার কথাটাকে শোনো। এই গ্রামে যত বাচ্চা ছিল সবকে ওই হাসি শুনিয়ে নিয়ে পালিয়ে গেছে। তুমি তোমার মেয়েকে আগলে রাখো। মনে হয় এবার তোমার মেয়েকে নিয়ে যেতে চাই। ও মা, কেন রে, কেন? জানি না, কিন্তু ওই হাসিটা বিশাল ভয়ঙ্কর। একটা দানবের হাসি আমি শুনেছি। ছোট বাচ্চাদেরকে ওই হাসি শুনিয়ে নিয়ে চলে যায়। তাহলে কোন উপায়? উপায় তো আমার জানা নেই গো, কিন্তু হ্যাঁ, আমি শুনেছি উত্তরের বনে একটা গুহা আছে। সেই গুহাতেই একটা নদী আছে। সেই নদীর ভিতরেই থাকে এক অক্টোপাস। সেই অক্টোপাসই সবের সমাধান করতে পারবে। সেই নাকি ওই হাসির রহস্য জানে। তাহলে আমার দেরি করা উচিত হবে না। আমাকে আমার মেয়ের জন্য একটু করতেই হবে। এই বোন, তুমিও চলো না আমার সাথে। না বাবা, আমার খুব ভয় করে। আর ওই হাসিটা আবার আমার শুনেই আমার ভেতরটা যেমন কেঁপে ওঠে। আমি যাবো না বাবা। এই কথা শুনিস দুঃখীর মা একাই রওনা দেয় উত্তরের বনে। যেতে যেতে এদিক সন্ধেবেলা হয়ে আসে। আর মা সেই গুহার সামনে এসে পৌঁছয়। আর একটি ইঁদুর সেখানে চলে আসে। আর ইঁদুরটি বলে, এই তুমি এখানে কি করছো গো? ও মা, কি ছোট ছোট সেনাপতি! বাজে কথা বন্ধ করো। এখানে কি করতে এসেছো? আমি আমার মেয়েকে বাঁচাতে এসেছি। একটা ভুতিয়া হাসি আমার মেয়ের পেছু করেছে। আচ্ছা, কিন্তু তোমাকে এই গুহার ভিতরে প্রবেশ করতে হলে একটা প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে যে। কি সেই প্রশ্ন? ধাঁধাটি হলো, জিনিসটা হলো তোমার, কিন্তু ব্যবহার করে অন্য কেউ। বলো তো কি? এই প্রশ্ন শুনে দুঃখীর মা ঘাবড়ে যায়। তখনই দুঃখীর মায়ের মাথায় বুদ্ধি চলে আসে আর বলে, পেয়েছি উত্তর। এটার উত্তর হলো আমার নাম। আমার নাম আমি নিজে ব্যবহার করতে পারি না, কিন্তু আমার নাম সবাই ব্যবহার করে। কি ঠিক না? বন্ধুরা, তোমরাই বলো তো এটা কি ঠিক না ভুল। তবে আমরা এখনকার মতন যেতে দিচ্ছি। এরপর দুঃখীর মা ভিতরে চলে যায়। আর এদিকে দুঃখী রাত্রিবেলা হয়ে আসে, এর কারণে সেখানেই দাঁড়িয়েছিল। তখনই সেই ভয়ঙ্কর হাসি চলে আসে। ও মা গো, বাঁচাও গো, সেই হাসি এসেছে। বাঁচাও, বাঁচাও মা, কোথায় আছো? বাঁচাও! দুঃখী বশ হয়ে যায় আর সে হাসির পেছন পেছন যেতে থাকে। আর এদিকে দুঃখীর মা সে অক্টোপাসের কাছে যায়। তাকে দেখতে পেয়ে বলল, ও অক্টোপাস ভাই, আমার মেয়েকে বাঁচাও। আমার মেয়ে যে খুব বিপদ। কেন, তোমার মেয়ের কি হয়েছে? একটা পাগলা হাসি আমার মেয়ের পিছু করেছে। ওই হাসিটা খুব ভয়ঙ্কর, এইরকম। উমা, আমার তো তোমার হাসি দেখে ভয় লেগে গেল। তাহলে ওই হাসিটা দেখে তো আরো ভয় লেগে যাবে। কিন্তু আমি জানি ওই হাসিটাকে কি করে আটকানো যায়।
ওই যে সামনে দেখছো ওই গোলাকার বলটি, ওই বলের মধ্যেই আছে ওই হাসির প্রাণ ভ্রমর। তোমাকে ওই প্রাণ ভ্রমর উদ্ধার করতে হবে। সেটা উদ্ধার করার জন্য তোমাকে ওইখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি সেটি পারো তবেই সেই গোলাকারটি খুলে তোমার প্রাণ ভ্রমরটিকে শেষ করতে হবে। তুমি দেখো পারো কিনা। আমি পারবো, আমি সব পারবো। আমার মেয়ের জন্য এটুকু পারবো না? কি সেই প্রশ্ন? এরপর সেই বল থেকে চিৎকার করে বেরিয়ে এলো, বলো কোন জিনিস যেটা সত্য জেনেও মানুষ বিশ্বাস করতে চায় না? এই প্রশ্ন শুনে দুঃখীর মা ভাম করে ঘাবড়ে যায়। অনেক চিন্তা করার পরে তার মাথায় বুদ্ধি চলে আসে, আর সে বলল, পেয়েছি আমি। সেটা হলো মৃত্যু। মানুষ জানে যে তাকে একদিন মরতে হবে, কিন্তু সে তাও বিশ্বাস করে না। এমন ভাবে বেঁচে থাকে মনে হয় যে তার মৃত্যুই নেই। একদম সঠিক উত্তর, বাহ! আরে আরে, এর উত্তর তো আমরাও জানতাম না। এর উত্তর এত সোজা ছিল। এরপর সেই প্রাণ ভ্রমরটি বদাম করে বাষ্ট হয়ে যায়, আর এদিকে দুঃখীর সম্মোহন কেটে যায়। কি জানো একটা বড় শব্দ হলো বড় বউ? কি ভাঙলো? হায় হায় হায়, এ কি করলে বড় বউ? সাত সকালে এমন সুন্দর বিদে কাশি কাপটা তুমি ভেঙে ফেললে। হঠাৎ দুঃখে ছুটে এসে আমার গায়ের উপর পড়লো। লাই দিয়ে দিয়ে ওকে তো মাথায় তুলে রেখেছো। যেমন শিক্ষা দেবে তেমন তো ছেলে তৈরি হবে। কি করছিস রে? কাপ ভেঙেছিস? কাপ ভেঙেছিস? এই হারামজাদা, এই নে এই নে এই নে। কি করছিস? চল শিগগির ঘর চল। ও মেজবউ দেখে যাও, সাত সকালে তোমার কি সর্বনাশটা হয়ে গেল, একবার দেখে যাও। কি হয়েছে মা? ও মা, দেখেছো আমার অত সুন্দর কাপটা ভাঙলো কি করে? তুমি তো হাতের ভাঙা কাপে চা খেতে চাও না, তাই কাপে করে চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দুঃখে ছুটে এসে আমার গায়ের উপর পড়লো, তাই। এই যে তুই আমার পেটের ছলে নস বলে, তুই যখন মাঝে মাঝে অফিসের কাজে বাইরে যাস, আমি তখন তোর বউকে খুব জ্বালাই। তা দেখ তোর বউয়ের কাণ্ডখানে একবার দেখ। কি রে চুপ করে আছিস যে? কিছু বল। কি বলবো বলো মা, ও তোমাদের এত বড় সর্বনাশ করেছে, যা বলার ওকেই বলো। আসছি। কি গো, সাত সকালে সব এক জায়গায় জড়ো হয়েছে কেন গো? এই দেখ কি হয়েছে দেখ। মেজ বৌদি, তোমার ভাই সে জাপান থেকে কাপের সেটটা এনে দিয়েছে, তার একটা না? তবে না তো কি, এমন কাপ বাপের জন্মের কেউ চোখে দেখেছে? মা, কাপটা ভাঙলো কি করে? ও তো বলছে ওর ছেলে নাকি ওকে ধাক্কা মেরে কাপটা ভেঙে দিয়েছে, তাই হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। রাখো তো, সব বানানো কথা। কাল যখন মেজ বৌদির ভাই কাপগুলোকে প্যাকেট থেকে বের করে টেবিলের উপর রাখছিল, তখন বড় বৌদি এমন করে তাকাচ্ছিল যেন পারলে তো এখনই কাপগুলোকে আছাড় মেরে ভেঙে দেয়। কি মা, এটা বাড়ি না বাজার? এত চেঁচামেচি কিসের? শান্তিভাবে কি একটু ঘুমোতেও পারবো না? দেখো না বৌদি আমার কাপটা কিভাবে ভেঙেছে, দেখো না। জাপানের সেট একটা গেল, এখন কি আর লোকের সামনে বাকিগুলো বের করা যাবে? ফেলেই দিতে হবে। বড় বৌদি তো এটাই চেয়েছিল, বাকি কাপগুলো ফেলে না রেখে ওকে দিয়ে দাও, ও আলমারিতে তুলে রাখুক। বাপের বাড়ি থেকে লোক এলেই ওই কাপে চা দিয়ে ফুটটুনি মারবে। দাদাটাও হয়েছে তেমনি, বউটাকে যে একটু শাসন করবে তা না। আমরা তো বাবা বরের দিকে তাকাতেই ভয় পাই, কোথায় মা বাবার থেকে শিক্ষা নেবে তা না।